মুখ গড়পড়তা ভাবে আমাদের মধ্যে একটা বিমর্ষ অনুভূতি সবসময় কাজ করে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে যে আমরা যখনই স্মরণ সভায় আসি তখন স্মরণ সভাকে আমরা একটা শোক সভায় পরিণত করি, কিন্তু স্মরণ মানে কিন্তু শোক নয়। কেমন? শোক কার জন্য? শোক সভা কার জন্য? যিনি সত্যি সত্যিই চলে গেছেন, আর আসবেন না। কিন্তু লুৎফর রহমান সরকার তো যান নাই, এই অনুষ্ঠান তো তার প্রমাণ, তাই না? সুতরাং উনি আছেন আমাদের মধ্যে, আমাদের পাশে। একটা ড্রয়িং রুমে আমরা যখন আড্ডা দিতাম ওনার সঙ্গে, তখন উনি যেরকম ভাবে থাকতেন আমার কিন্তু এতক্ষণ ধরে মনে হয়েছে উনি ঠিক সেই রকম ভাবে আছেন। সুতরাং আমরা যে হাততালি দিতে খুবই ভীত হচ্ছিলাম মাঝে মাঝে, হাততালি দিয়ে কি অপরাধ হয়ে যায় কিনা কোনো কিছু, তা না। যে মানুষ বেঁচে আছে তার জন্য তো মানে মানে শোক সন্তপ্ত হয়ে পড়ে থাকার কোনো কারণ নেই। আমি এখানে সভাপতি হয়েছি সম্ভবত বার্ধক্যের উপহার হিসেবে। কেমন? লুৎফর ভাই আমাদের ঠিক এত, ওনাদের সঙ্গে যেরকম বয়সের একটা পার্থক্য, আমার সঙ্গে সেই পার্থক্যটা অতটা ছিল না, এবং প্রায় আমরা বন্ধুই ছিলাম। তো ওনার সঙ্গে প্রথম আমার যে পরিচয় হলো সেটা হচ্ছে যে আমি একটা পত্রিকা বার করতাম, পত্রিকাটার নাম কণ্ঠস্বর, এবং পত্রিকা বার করতে বিজ্ঞাপন লাগে। তো বিজ্ঞাপন সে যুগে একটা দুর্লভ ব্যাপার, কেউ দেয় না, কারণ দেশ গরিব, দেশের মানুষ গরিব, দেশের বড়লোকরা গরিব, বিজ্ঞাপন দেবেটাকে? তখন একমাত্র মানে বাংলা একাডেমিতে যেতাম, ফজলে রাব্বি তখন ওখানে প্রকাশনা, উনি মাঝে মধ্যে বিজ্ঞাপন দিতেন, এবং প্রতিদিন সকালে উঠে তার সামনে গিয়ে বিনোদনের বেহালা বাজাতে শুরু করতে হতো, এবং তিনি রহস্যময় হাসি ফুটিয়ে বসে থাকতেন। বুঝতাম না যে দেবেন কি দেবেন না, সুতরাং বিনোদন ক্রমাগতভাবে বাড়াতে হতো। তারপর আরেকজন ছিলেন এরকম। কিন্তু লুৎফর ভাইয়ের কাছে যখন যেতাম তখন শিওর যে বিজ্ঞাপন হবেই। উনি বলতেন, আপনারা এত ভালো কাজ করছেন, আপনারা সাহিত্যের জন্য কাজ করছেন, আমি বিজ্ঞাপন দেব না, আমি এখানকার জেনারেল ম্যানেজার, উনি তখন অগ্রণী ব্যাংকে এখন জেনারেল ম্যানেজার, আমাকে কোনো এই যে ছোট ছোট পত্রিকা যারাই তার কাছে যেত বিজ্ঞাপন ছাড়া উনি কোনোদিন কাউকে ফেরত দেন। এই যে ব্যাপার, এটা কিন্তু ব্যাংকার তো, ব্যাংক প্রতিষ্ঠিত, ব্যাংক তো একটা ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে লাভ, মুনাফা, এবং প্রভুর মুনাফা বৃদ্ধির জন্য সবাই জীবন আত্মোৎসর্গ করবে, এইটাই তো প্রত্যাশিত। কিন্তু লুৎফর রহমান সরকার তা ছিলেন না, উনি মুনাফার জন্য কাজ করেন। উনি কি করলে মানুষের উপকার হবে, কি করলে মানুষের সমৃদ্ধি হবে, কি করলে দেশের উপকার হবে, দেশ বড় হবে, কেমন মানুষের হৃদয় বড় হবে, মানুষের মর্যাদা বড় হবে, এইটা ছিল লুৎফর রহমান সরকারের মূল কথা। সেই জন্য মুনাফার ব্যাংকার চাইতে মানবিকতার ব্যাংকার হিসেবে তিনি বেশি মূল্যবান, বেশি গুরুত্বপূর্ণ, এবং গুরুত্বপূর্ণ বলে আজকে আমরা মানুষেরা তার জন্য বসেছি। কেমন? সেখানে ব্যাংকারও আছে, তারাও মানুষ, কেমন তাদের মধ্যেও যে শ্রদ্ধা, যে ভালোবাসা দেখলাম, সেটা সত্যি সত্যি। ওনার কথা ছিল চলো চলো। আমাদের উনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিলেন, এবং যখন আমাদের মিটিং হতো এই সিদ্ধান্ত হওয়ার সঙ্গে সঙ্গে উনি বলতেন যে চলেন চলেন, মানে এরপরে কি, এরপরে কি, সামনের দিকে চলেন। কেমন? আমি কালকেও একটা মেয়েকে বললাম যে দেখো, এই বেশি নেতিবাচক কথা ভেবো না, তাহলে দেখবে যে সবকিছুই নেতিবাচক হয়ে যাবে। কেমন? তুমি সকালবেলায় ঘুম থেকে উঠলে মনে হবে যে তোমার দিনটা ভালো যাবে না, কেমন পরীক্ষা দিলে মনে হবে যে পরীক্ষা খারাপ হবে, শাড়িটা কিনলে মনে হবে যে শাড়ির রংটা খারাপ, বিয়ে করলে মনে হবে যে স্বামীটা খারাপ হয়ে গেছে। সুতরাং সবসময় পজিটিভ ভাবো,
তো লুৎফর ভাইয়ের মধ্যে এই পজিটিভ অ্যাটিটিউড, মানে আমাদের মতো উনি চিৎকার করতেন না, উনি অত্যন্ত ভারসাম্যময়, আনন্দপূর্ণ, কেমন সুন্দর মানুষ, কি সুন্দর মানুষ, জাস্ট লুক বাঙালি। আর যাই হোক, আমাদের এক কবি বন্ধু লিখেছিলেন যে এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি, কেমন। কিন্তু বাঙালির মানে চেহারার মানে খুব বেশি সুনাম যে আছে তা না, কেমন। আমাদের দেশে সত্যিকারের সুন্দর চেহারার মানুষ পাওয়া খুব কঠিন, কিন্তু জাস্ট লুক, কেমন। এই চেহারা কিন্তু বানানো চেহারা না, কেমন ফটোশপ থেকে তৈরি করা চেহারা না, এই চেহারা আমরা চোখের সামনে দেখেছি, তাই না। উনি যখন প্রাইম ব্যাংকে ছিলেন তখন একদিন সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছেন, আমি ওখানে গেছি ওনার সঙ্গে দেখা করতে, ঠিক মনে হচ্ছে যে একজন রাজা দাঁড়িয়ে আছে, কেমন রাজার মতো তার চেহারা। খালি যে বলিষ্ঠ ছিলেন এবং বলিষ্ঠ হৃদয় ছিল, বলিষ্ঠ শরীর ছিল তা না, সুদর্শন চেহারা ছিল, সুদর্শন হৃদয় ছিল, রাজার মতো তিনি দাঁড়িয়ে আছেন। এবং আশ্চর্য একটা জাদু তার মধ্যে। আমি দেখতাম যে সবাই অফিসের তাকে ভালোবাসত, সবার সঙ্গে যে তার সবসময় দেখা সাক্ষাৎ হতো তা না, কিন্তু সবার ভালোবাসা তার। যখন যেখানে গেছেন, ওই অগ্রণী ব্যাংকে দেখেছি, সোনালী ব্যাংকে দেখেছি, এমনকি উনি যখন ইসলামী ব্যাংকে গেছেন তখন একটা হচ্ছিল যে আপনি আমাদের ইসলামের জন্য কিছু করতে হবে। তো উনি বললেন যে দেখেন আমি এটা পারবো না, আমি ব্যাংকার, আমি আপনাদের মুনাফা করে দেব, ইসলাম আপনাদের করতে হবে, ইসলাম ইসলাম করা আমার কাজ না, কেমন। তো উনি সেটা করেছেন শেষ রাত 11টা পর্যন্ত। এটা না করলেও উনি পারতেন, এটা এই করার কোনো দরকার ছিল না। তো এইরকম, তো মানুষ হিসেবে আমার সবচেয়ে ভালো লাগে যে এইরকম ভারসাম্যপূর্ণ, এরকম আনন্দময়, এরকম সহজ, এরকম সুন্দর মানুষ আমি আমার সময়ে আমার চারপাশে আমি প্রায় দেখি, কেমন। আমাদের যুগে অনেক ভালো মানুষকে আমরা দেখেছি। আরেকটা হচ্ছে এই যে যেটা একটু আগে বলছিলাম যে ব্যাংকার, ব্যাংকিংয়ে তার সাকসেসের কারণ মানুষের প্রতি তার শ্রদ্ধা। প্রত্যেকটা মানুষ, সে বড় হোক ছোট হোক, ছোট বলে যে তিনি কাউকে কখনো অবহেলা করেছেন তা না, বড়কে যে দৃষ্টিতে দেখেছেন ছোটকে তিনি একই দৃষ্টিতে দেখেছেন, বরং বড়কে নিয়ে তিনি সন্দেহ করেছেন বেশি। এটা আমি সবসময় দেখেছি যে বড় মানে হচ্ছে তার ক্ষতি করার। আমাদের দেশে পাওয়ার পাওয়ার মানে আসল মানে তো দায়িত্ব, হ্যাঁ, অমুকের পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি ইত্যাদি। পাওয়ার মানে হচ্ছে দায়িত্ব। আমাদের দেশে পাওয়ার শব্দটার একটা অদ্ভুত মানে আছে। আমাদের দেশে পাওয়ার মানে হচ্ছে ক্ষতি করার ক্ষমতা, কেমন। উনি আজকাল খুব পাওয়ারফুল, মানে উনি 12টা বাজিয়ে দিতে পারেন, সাবধান, হ্যাঁ, তার থেকে শত হস্তে দূরে থাকুন, কেমন। তো ওনার মধ্যে সেই অদ্ভুত একটা ক্যারিসম্যাটিক মানুষ ছিলেন, কেমন, বেশিও না কমও না, আমাদের মতো উচ্ছ্বাসে পাগলও হচ্ছেন না, আবার কখনো পিছন দিকেও যাচ্ছেন না, স্টেবল স্টেডি, একখানে দাঁড়িয়ে, কেমন, যা করার তিনি করে গেছেন। মানে এরকম সত্যি এরকম টোটাল মানুষ। এমনকি খেতে, ওরে বাপরে বাপ, ওনার বাসায় গেলে এতগুলো খাওয়া আসবে, কেমন। আমি একদিন বললাম যে লুৎফর ভাই, আমার সাইজ তো আপনার সমান না, আপনি আমার জন্য এত খাওয়া আনেন কেন, কেমন। তো উনি বললেন যে খান খান। তো আমি বললাম যে লুৎফর ভাই এত খাবেন না, এত খেলে ক্ষতি হয়। উনি বললেন যে তাহলে 5 মাইল করে প্রতিদিন বিকেলে হাঁটি কেন, তো খাওয়ার জন্য, কেমন। এইরকম তার জীবনবাদিতা ছিল, জীবনমুখিতা ছিল, খেতে ভালোবাসতেন। এই যে জুলিয়াস সিজারের কাহিনীর মধ্যে আছে যে জুলিয়াস সিজারের প্রধান তখন প্রতিপক্ষ এবং শক্তিমান মানুষ হচ্ছে মার্ক অ্যান্টনি। তো জুলিয়াস সিজারের কিছু দুষ্ট বন্ধু এসে বলছে যে শুনতে পাচ্ছি যে মার্ক অ্যান্টনি আপনাকে খুন করার, হত্যা করার চেষ্টা করছে। জুলিয়াস সিজার হেসে ফেললেন। উনি বললেন যে মার্ক অ্যান্টনি কোনোদিন আমাকে মারতে পারবে না, কারণ ও খেতে ভালোবাসে।
কেমন খেতে ভালোবাসে এবং সে একটু রমণী প্রবণ। সুতরাং এই মানুষ আমাকে কখনো মারবে না। আমাকে মারবে কে? ইয়ান ক্যাসিয়াস হ্যাজ এ লিন অ্যান্ড হাংরি লুক, হি থিংকস টু মাচ, সাচ মেন আর ডেঞ্জারাস। ওই যে ক্যাসিয়াস, হ্যাঁ, যার লিন অ্যান্ড হাংরি লুক, যার চাউনির মধ্যে সেই লিনের বাংলা করতে পারতো, হ্যাঁ, অ্যান্ড হাংরি, ক্ষুধার্ত, মানে মনে হয় যে দুনিয়াকে একদম খেয়ে ফেলবে, সে আমাকে মারবে। কিন্তু তো লুথর ভাইয়ের মধ্যে সেই সজীবতা, সেই খাওয়া, সেই প্রাণ, সেই ভালোবাসা, সেই বড় বড় জীবন, বড় মানুষ, বড় দেশ, বড় জাতি, এই সমস্ত কিছু একসঙ্গে তার মধ্যে ছিল। মানে এরকম সত্যি। আর ব্যাংকিংয়ে যে নতুন নতুন আইডিয়াগুলো তিনি দিয়েছেন সেগুলো নিয়ে আর কথা বলে, কিন্তু মনে রাখতে হবে যে আইডিয়ার ভিত্তি কিন্তু মানুষ। কেমন মানুষ না হলে পরে, এটা যদি শুধু মুনাফার জন্য করতেন এইসব আইডিয়া তার মাথার মধ্যে আসতেই পারত। তো আমি শেষ করি, আমি আর একটা কথাই শুধু একটু বলবো যে রবীন্দ্রনাথ একটা কথা বলেছিলেন, বিস্মিত করো না, মুগ্ধ করো। কারণ মুগ্ধ করার মধ্যে একটা ভালোবাসার ব্যাপার আছে, বিস্মিত করার মধ্যে খালি মেধার শানিত দুটি আছে, আর কিছু নাই। কিন্তু মুগ্ধ করা কেমন, তার মধ্যে একটা প্রেমের ব্যাপার আছে। তো ওনার মধ্যে সেই প্রেমটা ছিল, এবং তাকে নিয়ে সত্যি সত্যি আমাদের মনে হয় অনেক কিছু লেখা উচিত। রবীন্দ্রনাথ যখন তার একজন বন্ধু ছিলেন অ্যান্ড্রুজ, রবীন্দ্রনাথের বলাকা বইটা অ্যান্ড্রুজকে উৎসর্গ করা, এবং সেখানে তিনি লিখেছেন যে আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, তোমারে আমরা ভুলিতে পারি না তাই। আপনারে তুমি সহজে ভুলিয়া থাকো, তোমারে আমরা ভুলিতে পারি না তাই। লুৎফর ভাই নিজের কথা কখনো ভাবেননি, উনি নিজেকে সবসময় ভুলে দেখেছেন, অন্যকে মনে রেখেছেন। কেমন, সেই জন্য আমরা তাকে আজকে মনে রাখছি। সুতরাং এটা স্মৃতিসভা, এটা শোক সভা নয়। ধন্যবাদ।